হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমার ডিউটি, চলো সাথে থাকো, বি উইথ মি। আই উইল শেয়ার সাম টিপস উইথ ইউ। হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করতে চাই। সেটা হচ্ছে শিল্ডের ইউজ। ঠিক আছে, ফেসিয়াল শিল্ড। তো মার্কেটে অনেক ধরনের শিল্ড ইউজ করা হয়। এখন এই করোনার মরশুমে কিন্তু শিল্ডটা ভীষণ ইম্পর্টেন্ট। মুখে মাস্ক থাকা সত্ত্বেও, N95 মাস্ক থাকা সত্ত্বেও আমার মনে হয় শিল্ডের ইউজটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। শিল্ড থাকলে আপনার একটা ডবল প্রোটেকশন থাকলো। কেউ বাইরে থেকে এনি স্পিটিং অর এনি কাফিং হলে সেই তার যে ড্রপলেট সেটা আপনার মুখে লাগছে না। এটা হচ্ছে একটা ডবল প্রোটেকশন। তো আমাদের কাছে দুরকম শিল্ড অ্যাভেলেবেল আছে। এটা একটা শিল্ড আছে যার একটা লুজ একটা এইরকম প্লাস্টিকের একটা পার্ট রয়েছে, যেটা আপনি ওয়াশেবল। এটা আপনি সোপ ওয়াটার দিয়ে ইউজ করতে পারবেন, ধুতে পারবেন, কিন্তু অ্যালকোহল হ্যান্ড রাব দিয়ে ধোবেন না, কারণ এটা দিলে এটা হেজি হয়ে যাবে। ঠিক আছে, আপনার ভিজিবিলিটিটা কমে যাবে। এছাড়া মাথার একটা এরকম ব্যান্ড রয়েছে যেটা হচ্ছে ডিটাচেবল। তো এটা অনেক ধরনের ফর্মে আসে। যেটা কম দামের যেটা আছে সেটা হচ্ছে 100 টাকার। তো সেটা হচ্ছে এটা ফিক্সড, এই প্লাস্টিকের এই শীটটা চেঞ্জ হয় না। আরেকটা আছে একটু বেশি দামে, 500 টাকা মতো। সেটাতে কিন্তু আবার এটা ডিটাচেবল এবং এটা হচ্ছে লাগানো যায়। 3টে বা 4টের সাথে সেট আসে। তা আপনি কিছুদিন পরে পরে এটা এখান থেকে খোলা যায়, এই পজিশন থেকে আপনি খুলে কিন্তু এটা ইউজ করতে পারেন। তো এই জিনিসটা হচ্ছে এরকম পড়লে যেটা হবে যে আপনার মুখে একটা মাস্ক থাকা সত্ত্বেও এটা একটা ডবল প্রোটেকশনে কাজ করবে। তা এনি পেশেন্ট বা আপনারা যখন ওয়েস্ট বেঙ্গলে ম্যাক্সিমাম শুনছি যে ব্যাংক থেকে খুব হচ্ছে, যে যারা ব্যাংকে যাচ্ছেন কোনো কাজে, বা যে রিটায়ার্ড পার্সন যারা পেনশনের জন্য যাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের শিল্ডটা কিন্তু ভীষণ উপকারী এবং নেসেসারি। তো এই মাস্কের সাথে, N95 মাস্কের সাথে এই শিল্ডটা অবশ্যই পরা দরকার। আরেক ধরনের শিল্ড পাওয়া যায়, সেটা হচ্ছে এইরকম স্টার্ট কোম্পানির একটা আছে। সেটা হচ্ছে এরকম হেলমেট টাইপের আর কি, জাস্ট লাইক হেলমেট। তো হেলমেটের মতন এটার একটা প্যাড আছে এখানে একটা, আর এটা একটা বেল্ট রয়েছে। তো এটার সুবিধাটা হচ্ছে এটা অনেক স্টার্ডি, অনেক মজবুত। আপনি যখন মাথায় পড়ছেন তখন হচ্ছে দেখুন এইরকম ভাবে মানে জিনিসটা হবে যে কোনো রকমই আপনার মুখে বাইরের থেকে কোনো রকম স্পিটিং বা কাফিং যে করুক না কেন, কোনো রকম ড্রপলেট কিন্তু আপনার মুখে আসবে না। এর একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ফগিং হয়ে যায়। আমি যেটা বললাম, মুখে পড়লে যে আপনি যে কথা বলছেন তার সামনে একটা ফগিং টাইপের হয়ে যায়, কিন্তু সেই ফগিংটা হচ্ছে সাময়িক। এইটা হচ্ছে ধোয়ার হচ্ছে জাস্ট সোপ ওয়াটার দিয়ে ওয়াশ করতে হবে। এবং এই প্যাডিংটা থাকার জন্য, নরম প্যাডিং কুশনটা থাকার জন্য কিন্তু আপনি কিন্তু অনেকক্ষণ ধরে এটাকে পরে থাকতে পারবেন। হোয়ারাস এই কম দামের যেটা আছে সেটা, এই প্যাডিংটা কিন্তু জাস্ট একটা প্লাস্টিক, নাথিং এলস। তো এইটার দাম মোটামুটি আপনার 500 টাকার কাছাকাছি পড়ে। এই প্যাডিংটা খুব ভালো, গদি দেওয়া, জাস্ট লাইক স্কুটার বা স্কুটিতে আগে যারা ইউজ করতেন তাদের যে হেলমেটটা আছে, হেলমেটের যদি আপনি মাথার পার্টটা বার করে দেন তো বাকি যে শিল্ডটা থাকে জাস্ট লাইক হেলমেট। এটা অনেক বেশি মজবুত এবং স্টার্ডি, এবং এটা প্রোটেকশনের যে আমি দেখাচ্ছি যে থিকনেস আছে, এই থিকনেসটা কিন্তু অনেক বেশি। এটা একটা একদম সলিড প্লাস্টিকের, আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা, সলিড প্লাস্টিক। আর এইটা যেটা আছে এটা কিন্তু একটা জাস্ট নর্মাল প্লাস্টিক, বেন্ড হয়ে যাবে। এই যে বুঝতেই পারছেন ডিফারেন্স, কোয়ালিটির একটা পার্থক্য রয়েছে। তো আমার বক্তব্য হচ্ছে যে কোনো রকম একটা ফেসের ওপর কভারিং ইজ মাস্ট। ঠিক আছে, তো সেটা যেরকম টাইপ এরকম হোক বা এই স্টার্ডি যদি এটা কিনতে চান, এটা সবকটাই আপনার মার্কেটে অ্যাভেলেবেল আছে। তো যারাই মোটামুটি বাজারে যাচ্ছেন বা ব্যাংকে যাচ্ছেন বা কোনো মার্কেট প্লেসে যাচ্ছেন যেখানে হচ্ছে আপনাদের একটু গ্যাদারিংস রয়েছে, তাদের কেন্দ্রে কিন্তু বি কেয়ারফুল। মাস্কের সাথে শিল্ড ব্যবহার করাটা ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, শিল্ড ডিফারেন্ট টাইপস এর আমি দেখালাম, আমাদের কাছে দুটো অ্যাভেলেবেল আছে আমার কাছে আপাতত। তো আরো বিভিন্ন ধরনের শিল্ড হয়। তো মার্কেটে যেরকমই অ্যাভেলেবেল আছে আপনারা প্লিজ কিনুন। করোনার জন্য এখন করোনা ভীষণভাবে বাড়ছে নাম্বারটা, এখনো আমরা পিকে পৌঁছতে পারিনি কার্ভের। তো সেক্ষেত্রে করোনা কিন্তু আরো বাড়বে। তো সেক্ষেত্রে নিজের ক্ষেত্রে প্রোটেকশনটা ভীষণ ইম্পর্টেন্ট। যখনই যাচ্ছেন হাতে গ্লাভস পরে যান, ডিসপোজেবল গ্লাভস, এসে সেই গ্লাভসটা ফেলে দিন, সেটা ইউজ করবেন না।
যে জামা কাপড় পরে যাচ্ছেন, যেমন আমরা যেমন ডিউটি দিচ্ছি, জামা কাপড় পরছি, আমরা কিন্তু নেক্সট ডে তে গিয়ে ধুয়ে দিচ্ছি কমপ্লিটলি, ওয়াশিং মেশিনে জাস্ট ড্রপ আপ করে দিন, থ্রো আউট করে দিন। তাহলে আপনার হচ্ছে বাইরে যখন আপনারা যাচ্ছেন, এনি টাইপ অফ কন্টামিনেশন যখনই হচ্ছে, সেটা কিন্তু আপনি ধুয়ে নিলে কিন্তু সেটা কমপ্লিটলি ডিসইনফেক্টেড হয়ে যাবে। তো প্রথম তো হচ্ছে হাতে গ্লাভস পরা, যারা এজেড পার্সন আছে তাদের ক্ষেত্রে আরো বেশি এটা ইম্পর্টেন্ট। মাস্কের সাথে ফেসিয়াল শিল্ড ইউজ করা, এবং যে জামা আপনি পরে আউটসাইডে যাচ্ছেন, এসে ইমিডিয়েটলি সেই জামাটা কিন্তু থ্রো আপ করে দিন ওয়াশিং মেশিনে। আরেকটা জিনিস দেখাচ্ছি যে আমাদের প্রপার মাস্কের ইউজটা। আমাদের এটা আছে N95 মাস্ক, যেটা হচ্ছে নাকের এই যে পার্টে একদম টাইটলি ফিটিং আছে, এবং তার দুটো লেবেল রয়েছে, সেটা হচ্ছে আমরা এইভাবে আটকে দিচ্ছি। তো দেখুন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মাস্ক পরার নিয়ম, যার যেখানে হচ্ছে আপনার লোয়ার পার্ট অফ দ্য মাউথ শুড বি কভার্ড and upper part of the mouth should be covered, and behind the ears it should be completely snugly fitted on your mouth. টাইটলি আপনার মুখে কিন্তু এটা আটকে থাকতে হবে। তার উপর আপনি কিন্তু আপনি শিল্ড, যেটা আমি দেখালাম এখন, এই শিল্ডটা পরবেন, তাহলে জিনিসটা হচ্ছে এরকম হবে। তাহলে বুঝতেই পারছেন এখানে একটা ডবল প্রোটেকশন হচ্ছে, আপনার এখানে একটা মাস্কও থাকছে, প্লাস এখানে এত ভারী একটা শিল্ড থাকছে। তাহলে এনি টাইপ অফ ড্রপলেট ইনফেকশন, যে হাঁচি বা কাশির সাথে যেগুলো বেরোচ্ছে, সেগুলো কিন্তু বেরোবে না, সেগুলো আটকে যাবে। আরেকটা হচ্ছে, অনেকে মাস্ক বাজেভাবে ইউজ করছেন, সেটার জন্য আমার একটা অ্যাডভাইস দেওয়া আছে। অনেকে এভাবে গলায় ঝুলিয়ে চলে যাচ্ছেন, কেউ হাতে রাখছেন, কেউ ব্যাগে রাখছেন, কেউ পকেটে রাখছেন, কেউ বা মাস্কটা এরম করে রাখছেন, বা কেউ হচ্ছে অর্ধেক নাক ঢেকে ফেলে রাখছেন, কেউ হচ্ছে এরম করে রাখছেন। তো দেখুন, এরম ভাবে মাস্ক ইউজ করা কিন্তু ইউজলেস, কোন রকম কোনো তো বেনিফিট পাওয়া যাবে না। তো মাস্ক যদি ইউজ করতে হয়, আমি যেভাবে বললাম, যে স্নাগলি ফিটেড থাকতে হবে, এবং সেটা পকেটে রাখলে চলবে না। ওয়েস্ট বেঙ্গল বা বাইরেও আমি দেখতে পাচ্ছি প্রচুর লোক এমনি খালি মুখে ঘুরে বেড়াচ্ছে, যখনই বলছেন আপনার মাস্কটা কোথায়, তখন সে পকেট থেকে বার করছে। তো দেখুন, এই মাস্কটা কিন্তু শুধু আপনার প্রোটেকশনের জন্য নয়, আপনার আশেপাশে যারা আছে তাদেরও প্রোটেকশনের জন্য। এবং আপনাকে নিজেকে প্রোটেক্ট করতে গেলে মাস্কটা প্রপারলি ফিট করা এবং প্রপারলি পরাটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং এটা আপনার একটা রেসপন্সিবিলিটি অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া। তো আমার মনে হয় যারা এই পকেটে মাস্ক রাখছেন, বা গলায় ঝুলি রাখছেন, বা মুখের মধ্যে রাখছেন মাস্কটা, প্লিজ নাক আর মুখ পুরোটা কভার করে মাস্কটা কভার করুন, এবং এই শিল্ডটা ইউজ করুন। যারা বাইরে যাচ্ছেন তাদের ক্ষেত্রে আরো এটা উপযোগী। যাদের হচ্ছে উইকলি 2 বা 3 দিন অফিস ডিউটি করতে হচ্ছে, তারা প্লিজ মাস্কটা ইউজ করুন। যারা পেনশনিয়ার, যারা ব্যাংকে যাচ্ছেন, পোস্ট অফিসে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে এই জিনিসটা ইউজ করা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো আমার এই ছোট্ট ইউজফুল ইনফরমেশন, যে প্রপার ইউজ অফ মাস্ক, প্রপার ইউজ অফ শিল্ড। এর আগে আমি মাস্ক নিয়ে আমার কিছু ভিডিও বানিয়েছি, সেখানে আমি দেখিয়েছি যে হোয়াট আর দ্য টাইপস অফ মাস্ক, কিভাবে সেটা ইউজ হয়, কত রকমের মাস্ক আছে, মাস্কের রকম ফের কি আছে, N95 মাস্ক কাকে বলে, এবং জাস্ট অ্যান্টি পলিউশন মাস্ক কি আছে, বা নর্মাল মাস্ক কি আছে। তো এখানে কিন্তু আপনি অ্যান্টি পলিউশন মাস্ক বা নর্মাল মাস্ক, যেটা 10 টাকা বা 5 টাকা পাওয়া যাচ্ছে, বা সার্জিক্যাল মাস্ক, সেটা কিন্তু ইউজফুল নয়। আপনাকে ইউজ করতে হলে কিন্তু N95 লেখা মাস্ক, যেটা হচ্ছে এরকম যেখানে লেখা আছে KN95, এরকম লেখা মাস্কই কিন্তু ইউজ করতে হবে। তো N95 মাস্ক প্লাস শিল্ড আমার মনে হয় আপনার মুখের আপার পার্টটাকে প্রোটেক্ট করবে। বাকি যে আপনার ছোঁয়া আছে, আমি আগেও বলেছি, যারা বাইরে যাচ্ছেন পকেটে একটা স্যানিটাইজার রাখবেন, যখনই বাইরের থেকে আসছেন বা বাইরে যাচ্ছেন মাঝে মাঝে হাতটা স্যানিটাইজ করতে থাকবেন। ছোট স্যানিটাইজার পাওয়া যায়, বড় কেনার দরকার নেই, ছোট স্যানিটাইজার কিনে পকেটে রেখে দিন। বিশেষ করে যারা 60 বয়স, 60 and above ওল্ডার পার্সন, যাদের যেতে হচ্ছে ব্যাংকের কাজে বা পোস্ট অফিসের কাজে, বা বাজারে যেতে হচ্ছে, বা আর কোনো কাজে যেতে হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই স্যানিটাইজার, গ্লাভস, রেগুলার ওয়াশিং অফ ক্লোথস আফটার কামিং হোম, আর ইউজ অফ N95 মাস্ক উইথ ফেসিয়াল শিল্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং প্লিজ কেয়ারফুলি ফলো করুন আমার এই টিপস গুলো। কোন রকম যদি কিছু ইস্যু হয় বা কোন রকম যদি প্রশ্ন থাকে, নিচে কমেন্ট বক্সে বলুন, তো আই উইল বি হ্যাপি টু হেল্প ইউ। ওকে, আজকের জন্য এইটুকুন, আবার কিছু টিপস নিয়ে আসছি। আজকে কিন্তু ভীষণই হেকটিক ডে চলছে, সকাল থেকে প্রচন্ড বিজি ছিলাম, তাই কোন রকম ভিডিও আর এক্সট্রা দিতে পারিনি। তো বেসিক্যালি আমাদের বেশ কিছু পেশেন্ট সাপোর্টিভ কেয়ারের জন্য ভর্তি হয়েছে। রিসেন্টলি যে পেশেন্টকে আমি ভর্তি করলাম, সে হচ্ছে মেটাস্ট্যাটিক CA প্যানক্রিয়াটিক ক্যান্সার, ফিমেল পেশেন্ট, এল্ডারলি পেশেন্ট, 52 year old।
আগে কোনো রকম কোনো কোমরবিডিটি হিস্ট্রি নেই। পেশেন্ট ডায়াগনোসড হয়েছিল 2019-এ, ইনঅপারেবল ছিল, অপারেশন করা যায়নি, সে প্যানক্রিয়াস, লোকালি অ্যাডভান্স ডিজিজ। আমরা কেমোথেরাপি দেই, ডিজিজটাকে রিডিউস করি, তারপরে আমরা সিটিআরটি দিই, কনকারেন্ট কেমো রেডিয়েশন। তারপরে পেট সিটি স্ক্যানে দেখা যায় যে পেট সিটি স্ক্যানে কিন্তু ডিজিজটা কিছুটা স্টেবল আছে। তখন আমরা কেমোথেরাপি, মেইনটেনেন্স কেমোথেরাপি স্টার্ট করি। কিন্তু দেখা যায় মেইনটেনেন্স কেমোথেরাপি জেমসিটামিন অ্যান্ড ন্যাপপ্যাক্লিট্যাক্সেল বলে দুটো কেমোথেরাপি আছে, যেটা আমরা এখানে ইউজ করেছিলাম। কিন্তু তাতে দেখা যায় পেশেন্টের কিন্তু প্রোগ্রেসিভ হচ্ছে, এবং একটা টিউমার মার্কার আছে যেটা হচ্ছে সিএ, কার্সিনোমা প্যানক্রিয়াসের জন্য স্পেসিফিক, সেটা হচ্ছে CA 19.9। এটা কিন্তু রেজড হয়ে যায়, এবং মাঝে পেশেন্টের কিন্তু 2000-এর ওপর হয়ে গেছিল, ওয়ারেজ নর্মাল ভ্যালু হচ্ছে 35-এর কম। তো এরপরে আমরা যেটা করি, ওর কেমোথেরাপি চেঞ্জ করি, আমরা এখন কেপক্স রেজিমেন দিচ্ছি। তো কেপক্স রেজিমেনে পেশেন্ট কিন্তু রেসপন্ড করে, কিন্তু দেখা যায় প্রিভিয়াস পেট সিটি স্ক্যানে যখন আমরা জেম ন্যাপপ্যাক্লি দিচ্ছিলাম যে লিভারে নিউলিশন দেখা যায়, মানে লিভার মেটাস্টেসিস হয়ে যায়, মানে স্টেজ লোকালি অ্যাডভান্স থেকে স্টেজ 4 হয়ে যায়। পেশেন্ট অ্যাটেন্ডেন্টকে আমরা এক্সপ্লেন করেছি। আজকে পেশেন্ট কনস্টিপেশন নিয়ে ভর্তি হয়েছে, অ্যাবডোমেন হিউজলি ডায়ালেটেড ছিল, বাওয়েল সাউন্ডস ছিল না, পেশেন্ট স্টুল পাস করছিল না। আমরা এক্সরে অ্যাবডোমেন করি, চেস্ট এক্সরে করি, সার্জিক্যাল আমরা ওপিনিয়ন নেই, আমরা এনেমা দেই পেশেন্টকে, তাতে কিন্তু কিছুটা স্টুল পাস করেছে। এবং পেশেন্টের আমরা ব্লাড ইনভেস্টিগেশনে এখন দেখতে পাচ্ছি যে লিভার ফাংশন টেস্ট যেটা বলি LFT, সেটা কিন্তু গ্রসলি ডিরেঞ্জড, মানে অ্যাবনর্মাল গ্রসলি। তো আমরা সেই জন্য গ্যাস্ট্রো ওপিনিয়ন দিয়েছি। গ্যাস্ট্রোতে দেখা গেছে বিলিরুবিন খুব হাই, জিজিটি খুব হাই, এবং SGPT ও SGOT হাই। তো সেই জন্য আমরা এখন একে সিটি স্ক্যান এবং MRCP করছি অ্যাবডোমেনের। প্ল্যান আছে যদি এই বিলিরুবিন আরো রেস করতে থাকে, জন্ডিস থাকে, তাহলে আমরা গ্যাস্ট্রো টিমের সাথে অ্যাসোসিয়েট করে আমরা একটা PTBD স্টেন্ট, আমরা যেখানটা অবস্ট্রাকশন আছে সেখানে আমরা স্টেন্ট দিয়ে দেবো। স্টেন্টটা দিলে বিলিরুবিনটা কমে যাবে, যে অবস্ট্রাকশনটা, টিউমার অবস্ট্রাকশন আছে সেটা খুলে যাবে। তো আপাতত প্ল্যান আছে, পেশেন্টকে আমরা শিফট করছি এখন সাপোর্টিভ কেয়ার। পেশেন্ট আপাতত স্টেবল, অবস্ট্রাকশনের জন্য আমরা ওয়েট করছি, সার্জারি ওপিনিয়ন নেব আমরা। সিটি স্ক্যানের MRCP হয়ে যাওয়ার পর আমরা রেজাল্টটা ফলো আপ করবো রাত্রেবেলা। তো তারপরে আমরা অ্যাকর্ডিং টু কাজ করব। পেশেন্টের ট্রিটমেন্ট করাটাই শুধু ইম্পর্টেন্ট না, পেশেন্টের জন্য বেড ম্যানেজ করাটা একটা বড় আর্ট। এখানে এটাও শিখছি, হাউ টু ম্যানেজ বেড ফর দ্য পেশেন্ট। Out of BD schedules or the occupied bed for the patient for this COVID situation, how to get a bed for our unit. That is also a trick. সেটাই এখন ট্রেনিং চলছে, বেড কিভাবে পাওয়া যায়, হাত জোর করে রিকোয়েস্ট করে যেভাবেই হোক ম্যানেজ করতে হবে, পেশেন্টকে ট্রিট করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। এই এখন চলছে ডিনার, বেশি টাইম নেই, তাড়াতাড়ি খেয়ে যেতে হবে। ইমার্জেন্সিতে একটা পেশেন্ট ওয়েট করছে, তার হচ্ছে আগে কোভিড পজিটিভ ছিল, পেশেন্ট এখন আবার এসছে রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে, তো রিপিট কোভিড পজিটিভ হওয়ার চান্স আছে। চেস্ট এক্সরেতেও কিছু ইনফিল্ট্রেটস দেখা যাচ্ছে, তো তাড়াতাড়ি খেয়ে ইমার্জেন্সিতে যেতে হবে। আমাদের সেই পেশেন্টের যার সিটি স্ক্যানের MRCP ডিউ ছিল, প্যানক্রিয়াটিক ক্যান্সার, তার তো আমাদের মাল্টিপল লাইন্স অফ কেমোথেরাপি চলেছিল। রিসেন্টলি কেপক্স রেজিমেন বলে একটা কেমোথেরাপি আছে, সেটাও চলেছে। তো লাস্ট ডোজ লেগেছে 8 তারিখ। MRCP আমরা করলাম, গ্যাস্ট্রো টিমের সাথে কথা হলো, তাতে যেটা দেখা যাচ্ছে যে লিভারে ভীষণভাবে মেটস ছড়িয়ে পড়েছে, এবং লিভার এনজাইম, যেটা লিভার ফাংশন টেস্ট বলি, যেটা হচ্ছে লিভার ফাংশন টেস্ট বেসিক্যালি লিভারের প্যানক্রিয়েট, আমাদের যে প্যারেনকাইমাল যে চেঞ্জেস, প্যারেনকাইমাল যদি কোনো ডিজিজ থাকে সেটা ইন্ডিকেট করে। গ্রস লিভার ডিসফাংশন থাকলে আমাদের LFT ডিরেঞ্জড হয়ে যায়। তা আমরা LFTর মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট দেখি, যেগুলো হাই হয়ে গেলে বোঝা যায় লিভারে খুব বড় গন্ডগোল আছে। এখন আমরা সিটি স্ক্যানও করেছি, প্লাস MRCPও করেছি। গ্যাস্ট্রো টিমকে আমরা ডেকেছিলাম একসাথে, আমাদের আমরা একটা টিম হিসেবে কাজ করলাম এবং কিছু ডিসকাশন করলাম পেশেন্টকে নিয়ে। তারপর আমরা সিনিয়রকে ইনফর্ম করলাম। তো ওদের মত হচ্ছে যে এটা একটা অ্যাকিউট লিভার ডিরেঞ্জমেন্ট আর অ্যাকিউট হেপাটিক ফেলিওর বলা যেতে পারে। MRCP-তে লিভারে প্রচন্ডভাবে ছড়িয়ে পড়েছে ইনফেকশন, যেটা মেটাস্টাসিস, প্লাস লিভার যে প্যানক্রিয়াটিক মাস সেটা প্রায় অবলিটারেটেড হয়ে গেছে, গল ব্লাডারে স্টোন আছে,
কমন হেপাটিক ডাক্ট, কমন বাইল ডাক্ট ডাইলেটেড আছে, সেখানে মাস বসে রয়েছে এবং তার জন্য অবস্ট্রাকশন হচ্ছে, এবং বিলিরুবিন অনেকভাবে রেসিং প্যাটার্নে রয়েছে। বিলিরুবিন খুব অ্যাকিউট রেসিং হচ্ছে, 2 দিনের মধ্যে অনেক রাইস করে গেছে, 1 থেকে 7 হয়ে গেছে টোটাল বিলিরুবিন। তো এটা খুব একটা অ্যালার্মিং সিচুয়েশন। এখন পেশেন্টকে এখন আগে লিভার অনুযায়ী স্টেবিলাইজ করতে হবে, তারপর আমরা কেমোথেরাপি বা ইমিউনোথেরাপি যা প্ল্যান করবো সেটা পরের ব্যাপার। তো পেশেন্টকে এখন সাপোর্টিভ কেয়ারে রেখেছি, আগে স্টেবল করবো পেশেন্টকে। তো আমরা এখন ইআরসিপি ভার্সেস পিটিবিটি দুটো প্রসিডিওর হয়। এই বিলিয়ারি যখন রেডিকেলস গুলো অবস্ট্রাক্টেড হয়, জন্ডিস যখন বেড়ে যায়, তখন এই ধরনের প্রসিডিওর হয়। ইআরসিপি করলে হচ্ছে বিলিয়ারির মধ্যে আমরা একটা স্টেন্টিং বা ডাইলেট করে ছেড়ে দিচ্ছি, আর পিটিবিডি করলে হচ্ছে একদম একটা পার্মানেন্ট স্টেন্ট বসিয়ে দিচ্ছি, যেটাতে হচ্ছে যে বাইল যে ফ্লো আসছে তাতে কোনো প্রবলেম হবে না, তাহলে অবস্ট্রাকশনটা রিলিভ হবে আস্তে আস্তে। তো এখন আমরা ওটাই প্ল্যান করছি, পিটিবিডি করবো বলে। তো যাই হোক, এখন এই পেশেন্টটাকে নিয়ে আমরা বেশ চিন্তায় আছি। বাকি আরো কিছু টেস্ট আমরা করেছি। লিভার ফাংশন টেস্টে পিটিআইএনআর বলে একটা পার্ট আছে, সেটাও ডিরিঞ্জড হয়ে যায়। পেশেন্টের আজকে বায়োপসি হয়েছে। পেশেন্ট হচ্ছে সিএ বেস অফ টাং, মেটাস্টাসিস টু বোনস অ্যান্ড স্কেলিটাল মেটস অ্যান্ড ম্যারো ইনভলভমেন্ট, এক্সটেন্সিভ মেটাস্টাসিস। জেনারেলি বেস অফ টাং মানে জিভের গোড়ায়, মুখের ভেতর যে ক্যান্সার হয়, সেটা জেনারেলি লাংসে বেশি স্প্রেড করে। কিন্তু এই পেশেন্টে যাকে দেখে আসলাম তার কিন্তু বোনসেও মেটস আছে, প্লাস লাংসে মেটস আছে, এবং বোন ম্যারো ইনভলভমেন্টসও রয়েছে। তো পেশেন্টের আজকে বায়োপসি হয়েছিল, ল্যারিঙ্গোস্কোপিক গাইডেড বায়োপসি আন্ডার হেড এন্ড নেক ক্যান্সার। তো এখন পেশেন্টের যে প্রবলেম হচ্ছে যে পেশেন্টের ইউরিন হচ্ছে না দুপুর থেকে ফ্রম 3 PM, অথচ পেশেন্টের আইভি ফ্লুইড চলছে। তো আমি গেলাম, সর্ট আউট করলাম জিনিসটা। তো ব্যাপারটা হচ্ছে যে পেশেন্টের ব্লাডার ফুল একদম, এবং পেশেন্ট চেষ্টা করে ইউরিন পাস করতে পারছে না। আমরা একটা ক্যাথেটার করলাম পেশেন্টের, ইউরিন ব্লাডার রিলিজ হয়ে গেল, আর ইউরিম্যাক্স ট্যাবলেট অ্যাড করে দিলাম আফটার ডিসকাশন উইথ দ্য নেফ্রোলজিস্ট অ্যান্ড ইউরোলজিস্ট। বেসিক্যালি এই যে ব্লাডার রিটেনশন, অ্যাকিউট ব্লাডার রিটেনশন, এটা হয় অনেক সময়, সেটা মেবি ডিউ টু দ্য পোস্ট অ্যানেস্থেসিয়া এফেক্ট। পেশেন্টের আজকে ল্যারিঙ্গোস্কোপিক বায়োপসি হয়েছে, এটার পোস্ট অ্যানেস্থেসিয়া এফেক্টের জন্য এই অ্যাকিউট রিটেনশন অফ ইউরিন হয়েছে। তো এটা একটা অ্যালার্মিং সিচুয়েশন, যেখানে পেশেন্ট ইউরিন পাস করতে পারছে না। আজকের মতন শেষ ডিউটি, বাড়ির এখন যাচ্ছি। 3টে বাজে, খেতে পেয়ে গেছে, খুবই ডিভাস্টেটেড অবস্থা। তো কালকে যে পেশেন্টটা আলোচনা করলাম যে আমরা এমআরসিপি করলাম, পেশেন্টের পিটিবিডি বা ইআরসিপির যে ডিসিশনটা নেব, পেশেন্টের হচ্ছে সিএ গলব্লাডার ছিল এবং সিএ প্যানক্রিয়াস ছিল, সরি, উইথ লিভার মেটস। তো এখন আমরা যে এমআরসিপি আর সিটি স্ক্যান করলাম, তাতে দেখলাম যে আমরা যে অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিচ্ছিলাম তারপরেও কিন্তু পেশেন্টের ডিজিজ ভীষণভাবে বেড়ে যাচ্ছে। দ্যাট ইজ প্রোগ্রেসিভ ডিজিজ বলি আমরা মেডিকেল টার্মে। তো এমআরসিপি করে আমরা গ্যাস্ট্রোর সাথে আলোচনা করলাম, তাতে গ্যাস্ট্রো বললো যে এখানে ইআরসিপি স্টেন্টিং করে বিলিরুবিন যে 1 থেকে 7 হয়ে গেছে, ভীষণ অ্যাগ্রেসিভলি শুট আপ করেছে, সেটা কিন্তু কমানোর কোনো ব্যবস্থা নেই। তারপর আমরা ইন্টারভেনশন রেডিওলজিস্ট আছে আমাদের এখানে, তাদের সাথে আমরা কথা বললাম যে পিটিবিডি করে একটা বাইপাস করে দিয়ে বিলিরুবিনটা যাতে কমে আসে। কিন্তু দেখা গেল যে ডিজিজটা এতটাই বাজেভাবে বসে গেছে এবং যে বিলিয়ারি র্যাডিক্যালস যেগুলো বলি আমরা মেডিকেল টার্মসে, এমনভাবে ইনভলভ করে ফেলেছে যে আমরা পিটিবিডি করেও আমরা ওকে বিলিরুবিন কমাবার জন্য কোনো রাস্তা করতে পারছি না। তো এটা একটা খুব ফ্রাস্ট্রেটিং ব্যাপার একজন ট্রিটিং ফিজিশিয়ানের কাছে, যে আমরা অ্যাকিউট এলিভেশন অফ বিলিরুবিন হয়েছে, কিন্তু গ্যাস্ট্রো বা ইন্টারভেনশন রেডিওলজিস্টদের সাথে মিলেও আমরা এটাকে কমাতে পারছি না। তো পেশেন্টকেও তো আমরা আপাতত সাপোর্টিভ কেয়ারই রেখেছি। হয়তো আমরা পরে পেশেন্ট একটু এখন এমআরসিপির অ্যাকিউট কোলেঞ্জাইটিস মানে ইনফেক্টিভ চেঞ্জেস আছে, যেখানটায় মাছটা চেপে আছে, তার প্রচুর চারদিকে ইডিমাটাস পার্টও রয়েছে। তো অ্যাকিউট কোলেঞ্জাইটিসের জন্য আমরা এখন কোনো প্রসিডিওরও করতে পারবো না আনটিল এন্ড আনলেস দিস পেশেন্ট গেট স্টেবল। তো পেশেন্টকে আপাতত স্টেবল রাখতে হবে, তারপরেই আমরা বাকি যে কেমো বা ইমিউনোথেরাপির প্ল্যান করতে পারি। আপাতত এইটুকুই। নেক্সট দিন আবার কিছু কেস ডিসকাশন হবে,
আমি বললাম প্রপার ইউজ অফ শিল্ড অ্যান্ড মাস্ক কিভাবে করতে হয়, তো সেটা আশা করি সবাই ফলো করবে। আমার আগের যে টিপস গুলো আছে সেগুলো ফলো করবে। কিছু যদি জিজ্ঞাসা থাকে কমেন্ট করবে কমেন্ট সেকশনে। চলো বাই।